প্রিয় শ্রোতা, স্বাগতম মুহিদস অডিওবুক চ্যানেলে। আমি মুহিদ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের এক অনন্য রত্ন, ইন্দ্রজাল রহস্য। এই গল্পটি রচনা করেছেন সত্যজিৎ রায়, যিনি শুধু বাংলা সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যেরও এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রকর এবং লেখক। সত্যজিৎ রায়ের সৃষ্টি ফেলুদা চরিত্রটি বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং সাহসিকতার জন্য পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে। ফেলুদা সিরিজের প্রতিটি গল্পেই রয়েছে রহস্য, উত্তেজনা এবং চমকপ্রদ মোড়। আপনারা যদি রহস্য ও রোমাঞ্চ ভালোবাসেন, তাহলে এই অডিওবুকটি অবশ্যই উপভোগ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চলুন শুরু করি আজকের অডিওবুক, ইন্দ্রজাল রহস্য। অন্য অনেক জিনিসের মতো ম্যাজিক সম্বন্ধেও ফেলুদার যথেষ্ট জ্ঞান আছে। এখনও ফাঁক পেলে তাসের প্যাকেট হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাত সাফাই অভ্যাস করতে দেখেছি। সেই জন্যেই কলকাতায় সূর্যকুমারের ম্যাজিক হচ্ছে দেখে আমরা তিনজনে ঠিক করলাম একদিন গিয়ে দেখে আসব। তৃতীয় ব্যক্তিটি অবশ্য আমাদের বন্ধু, রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। যারা ম্যাজিকের আয়োজন করেছে তারা ফেলুদার খুব চেনা, তাই চাইতেই তিনখানা প্রথম সারির টিকিট পাওয়া গেল। গিয়ে দেখি হল প্রায় 6 আনা ফাঁকা। ম্যাজিক যা দেখলাম নেহাত খারাপ নয়, কিন্তু ম্যাজিশিয়ানের ব্যক্তিত্বে কোথায় যেন ঘাটতি আছে। ফ্রেঞ্চ কাট দাড়ির সঙ্গে একটা চুমকি বসানো সিল্কের পাগড়ি, কিন্তু গলার আওয়াজটা পাতলা। গোলমালটা সেখানেই, অথচ ম্যাজিশিয়ানকে অনর্গল কথা বলে যেতে হয়। সামনের সারিতে বসার ফলে হলো কি, হিপনোটিজম দেখাতে ভদ্রলোক লালমোহন বাবুকে স্টেজে ডেকে নিলেন। এই জিনিসটা ভদ্রলোক ভালোই জানেন। লালমোহন বাবুর হাতে পেন্সিল দিয়ে সেটাকে কামড়াতে বলে জিজ্ঞেস করলেন, চকলেট কেমন লাগছে? লালমোহনবাবু সম্মোহিত অবস্থায় বললেন, খাসা চমৎকার চকলেট। 5 মিনিট স্টেজে ছিলেন, তার মধ্যে জটায়ু একেবারে নাজেহাল হয়ে গিয়েছিলেন, আর লোকেও উপভোগ করল খুব। লালমোহনবাবু জ্ঞান ফিরে পাওয়ার পরে হাততালি আর থামে না। পরদিন ছিল রবিবার। লালমোহনবাবু তার সবুজ অ্যাম্বাসেডারে ঠিক 9টার সময় চলে এসেছিলেন তার গড়পাড়ের বাড়ি থেকে আড্ডা মারতে। তখনও ম্যাজিকের কথাই হচ্ছে। ফেলুদা বলল, ঠিক জমাতে পারছে না লোকটা, কালকেও সিট খালি ছিল, দেখেছিলি? লালমোহনবাবু বললেন, কিন্তু যাই বলুন মশাই, আমাকে যেভাবে বোকা বানানো, তাতে বলতেই হবে কৃতিত্ব আছে। পেন্সিল চিবিয়ে চকলেট, পাথর কামড়ে কড়া পাকের সন্দেশের স্বাদ, এ ভাবা যায় না। শ্রীনাথ সবে চা এনেছে, এমন সময় বাইরে গাড়ি থামার শব্দ, আর সঙ্গে সঙ্গেই দরজায় টোকা পড়ল। অথচ কারুর আসার কথা নেই। খুলে দেখি বছর 30-এর ভদ্রলোক। এটাই কি প্রদোষ মিত্তিরের বাড়ি? ফেলুদা বলল, আগে হ্যাঁ, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক এসে ঢুকলেন। ফর্সা, রোগা, চোখে চশমা, বেশ সুপ্রতিভ চেহারা। সোফার একপাশে বসে বললেন, টেলিফোনে অনেক চেষ্টা করেও আপনার লাইনটা পেলাম না, তাই এমনিই চলে এলাম। ঠিক আছে, বলল ফেলুদা, আপনার প্রয়োজনটা যদি বলেন। আমার নাম নিখিল বর্মন। আমার বাবার নাম হয়তো আপনি শুনে থাকবেন, সোমেশ্বর। যিনি ভারতীয় জাদু দেখাতেন? আগে হ্যাঁ। আজকাল তো আর নাম শুনি না। রিটায়ার করেছেন বোধহয়? হ্যাঁ, বছর 7 হলো আর ম্যাজিক দেখান না। উনি তো স্টেজে ম্যাজিক দেখাতেন না বোধহয়। না, এমনি ফরাসে দেখাতেন। ওর চারদিকে লোক ঘিরে বসত। সাধারণত নেটিভ স্টেটগুলোতে ওর খুব নাম ছিল। বহু রাজাদের ম্যাজিক দেখিয়েছেন। তাছাড়া বাবা নানান দেশ ঘুরে ভারতীয় জাদু সম্বন্ধে নানান তথ্য সংগ্রহ করেছিলেন। সেগুলো একটা বড় খাতায় লেখা আছে। বাবা ইংরেজিতে লিখেছিলেন, নাম দিয়েছিলেন ইন্ডিয়ান ম্যাজিক। ওটা একজন কিনতে চেয়েছেন বাবার কাছে। 20,000 টাকা পর্যন্ত অফার করেছেন। বাবা চাচ্ছেন আপনাকে একবার লেখাটি দেখাতে, কারণ বাবা ঠিক মনস্থির করতে পারছেন না। 20,000 টাকা দিতে চেয়েছে কে জানতে পারি? জাদুকর সূর্যকুমার নন্দী। আশ্চর্য, কালই আমরা সূর্যকুমারের ম্যাজিক দেখে এসেছি। একেই ফেলুদা বলে টেলিপ্যাথি। ফেলুদা বলল, বেশ, আমি লেখাটা নিশ্চয়ই দেখব। তাছাড়া আপনার বাবার সঙ্গে আমার আলাপ করারও যথেষ্ট ইচ্ছে আছে।
বাবাও আপনার খুব গুণগ্রাহী, বলেন অমন সার বুদ্ধি বাঙালিদের বড় একটা দেখা যায় না। আমার মনে হয় এর মধ্যেই একদিন এসে পড়ুন না, বাবা সন্ধে রোজই বাড়ি ডাকেন। ঠিক আছে, আমরা আজ সন্ধেতেই তাহলে আসি। বেশ তো, এই 6:30 নাগাদ? তাই কথা রইল। রামমোহন রায় সরণিতে সোমেশ্বর বর্মনের পেল্লাই বাড়ি। এরা আগে পূর্ববঙ্গের জমিদার ছিলেন, অনেকদিন থেকেই কলকাতায় চলে এসছেন। এখন বাড়িতে অধিকাংশ ঘরই খালি পড়ে আছে। বাড়িতে চাকর বাদে লোকমাত্র 5 জন। সোমেশ্বর বর্মন, তার ছেলে নিখিল, মিস্টার বর্মনের সেক্রেটারি প্রণবেশ রায়, মিস্টার বর্মনের বন্ধু অনিমেষ সেন, আর রনেন তরফদার বলে এক শিল্পী। ইনি নাকি সোমেশ্বর বাবুর একটা পোর্ট্রেট করছেন। এসব খবর আমরা সোমেশ্বর বাবুর কাছ থেকেই পেলাম। ভদ্রলোকের বয়স ধরা যায় না, কারণ চুল এখনও তেমন পাকেনি, চোখ দুটো উজ্জ্বল, যেমন জাদুকরের হওয়া উচিত। আমরা একতলায় সোফায় বসেছিলাম। নিখিলবাবু আমাদের জন্য চায়ের অর্ডার দিলেন। আমার বাবা ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার, বললেন সোমেশ্বরবাবু। ভালো পসার ছিল। আমি ল পড়েছিলাম, কিন্তু সেদিকে আর যাইনি। আমার ঠাকুর দাদা ছিলেন তান্ত্রিক, হয়তো তাঁরই কিছুটা প্রভাব আমার চরিত্রে পড়েছিল। আমি ছোটবেলা থেকেই ভারতীয় জাদুবিদ্যায় ঝোঁকি। এলাহাবাদে একটা পার্কে এক বুড়োর ম্যাজিক দেখেছিলাম, তার হাত সাফাইয়ের কোনো তুলনা নেই। মঞ্চের ম্যাজিকের অর্ধেকই আজ যন্ত্রপাতির সাহায্যে হয়, সেই জন্যে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ভারতীয় ম্যাজিক হলো আসল ম্যাজিক, যেখানে মানুষের দক্ষতাই সম্পূর্ণ কাজটা করে। তাই আমি কলেজের পড়া শেষ করে এইসব ম্যাজিক সংগ্রহ করতে বেরিয়ে পড়ি। সুবিধে ছিল বাবা এসব বিষয়ে খুব উদার ছিলেন। আমি একটা নতুন কিছু করছি, এটাতে তিনি খুশিই হয়েছিলেন। আসলে আমাদের পরিবারের নানান লোকে নানান কাজ করে এসছে চিরকালই। ডাক্তার, উকিল, গাইয়ে, অভিনেতা, সাহিত্যিক সব রকমই পাওয়া যাবে আমাদের এই বর্মন পরিবারে। আর তাদের মধ্যে অনেকেই রীতিমতো সফল হয়েছেন, যেমন আমি হয়েছিলাম জাদুতে। আমার সব রাজা রাজরাদের ডাক আসত। প্রাসাদের ঘরে ফরাসের উপর বসে ম্যাজিক দেখাতাম, সব লোক হাঁ হয়ে যেত। রোজগারও হয়েছে ভালো, কোনো ধরাবাধা ফি ছিল না আমার, কিন্তু যা পেতাম সেটা প্রত্যাশার অনেক বেশি। চা এসে গিয়েছিল। ফেলুদা একটা কাপ তুলে নিয়ে বলল, এবার আপনার পাণ্ডুলিপির কথা বলুন। শুনেছি ভারতীয় জাদু নিয়ে আপনি একটা বড় কাজ করেছেন। তা করেছি, বললেন সোমেশ্বর বর্মন। আমি যা করেছি তেমন আর কেউ করেছে বলে আমার জানা নেই। এ নিয়ে আমি প্রবন্ধও লিখেছি, এবং তার ফলেই আমার পাণ্ডুলিপির ব্যাপারটাও জানাজানি হয়ে গেছিল। সেই কারণে সূর্যকুমার আমার কাছে আসে, নইলে তার তো জানার কথা নয়। অবশ্যই জাদুকর হিসেবে সে আমার নাম আগেই শুনেছে। সে কি আপনার পাণ্ডুলিপিটা কিনতে চায়? তাই তো বলে। সে সোজা আমার বাড়িতে চলে এসেছিল। আমার বেশ ভালো লাগে ছেলেটিকে, দেখেছি কেমন একটা স্নেহ পড়ে গিয়েছিল। কিন্তু ওর অফারটায় আমি ঠিক রাজি হতে পারছি না। আমার ধারণা আমার কাজটা খুব জরুরি কাজ, এবং তার মূল্য 20-এর চেয়ে অনেক বেশি। সেই জন্যই চাইছিলাম পাণ্ডুলিপিটা আপনি একটু পড়ে দেখুন। আপনার তো নানান বিষয়ে পড়াশোনা আছে, সেটা আপনার কেসগুলো সম্বন্ধে পড়ে দেখলেই বোঝা যায়। বেশ তো, আমি সাগ্রহে পড়ব আপনার লেখা। সোমেশ্বরবাবু তার সেক্রেটারির দিকে ফিরে বললেন, প্রণবেশ, যাও তো, খাতাটা একবার নিয়ে এসো। সেক্রেটারি চলে গেলেন আজ্ঞা পালন করতে। ফেলুদা বলল, আমরা কাল সূর্যকুমারের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। কেমন লাগল? মোটামুটি, বলল ফেলুদা। তবে ভদ্রলোক হিপনোটিজমটা বেশ আয়ত্ত করেছেন, আর যা ম্যাজিক সবই যন্ত্রের কারসাজি। সোমেশ্বরবাবু হঠাৎ সামনের প্লেট থেকে একটা বিস্কুট তুলে নিয়ে তার হাতের মুঠোয় বন্ধ করে পরমুহূর্তেই হাত খুলে দেখালেন বিস্কুট হাওয়া। তারপর সেটা বেরোল লালমোহনবাবুর পকেট থেকে। ফেলুদা প্রশংসায় পঞ্চমুখ। আপনি ম্যাজিক বন্ধ করে দিলেন কেন? আপনার তো অদ্ভুত হাত। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আমি এখন পাণ্ডুলিপিটা নিয়েই কাজ করব। বইটা ছাপাতে পারলে মনে হয় কাজ দেবে। এ নিয়ে তো বই আর লেখা হয়নি। তাহলে আমি খাতাটা নিলাম, বলল ফেলুদা। আমি পরশু ফেরত দেব, এই রকম সন্ধেবেলায়। বেশ, তাই কথা রইল। ফেলুদা পরদিন সকালেই বলল তার নাকি পাণ্ডুলিপি পড়া শেষ হয়ে গেছে। সে সারা রাত পড়েছে। ভদ্রলোকের হাতের লেখা মুক্তোর মতো, অ্যান্ড ইটস আ গোল্ড মাইন। ছেপে বেরোলে একটা প্রামাণ্য বই হয়ে থাকবে। 20 কেন, 50,000 দিলেও এ পাণ্ডুলিপি হাতছাড়া করা উচিত নয়। সন্ধেবেলায় সোমেশ্বর বাবুকে গিয়ে আমরা সেই কথাটাই বললাম। ভদ্রলোক শুনে যেন অনেকটা আশ্বস্ত হলেন। বললেন, আপনি আমার মন থেকে একটা বিরাট চিন্তা দূর করে দিলেন। আমি দোটানার মধ্যে পড়েছিলাম, কিন্তু আপনি যখন পড়ে এত প্রশংসা করলেন, তখন আবার আমি মনে বল পাচ্ছি। প্রণবেশ পাণ্ডুলিপিটাকে টাইপ করছে। ও অনেকবার বলেছে যে এতে আশ্চর্য সব তথ্য আছে।
আমার বন্ধু অনিমেষও সেই একই কথা বলেছে। এবার নিশ্চিন্তে সূর্যকুমারকে না বলে দিতে পারব। ভালো কথা, কাল আমার ঘরে চোর এসেছিল। সে কি? আমার ঘুমটা ভেঙে যায়। আমি কে বলতেই পালায়। এর আগে কখনো চুরি হয়েছে কি? কক্ষনো না। আপনার ঘরে কোনো ভ্যালুয়েবল জিনিস আছে কি? আছে, কিন্তু সেটা আমার সিন্দুকে থাকে। সিন্দুকের চাবি আমার বালিশের নিচে থাকে, আর সেটা সম্বন্ধে আমার বাড়ির লোকেরা কেউ জানে না। আমি জানতে পারি কি? আমার অদম্য কৌতূহল হচ্ছে। নিশ্চয়ই পারেন। ভদ্রলোক উঠে দোতলায় গেলেন, তারপর মিনিট 3 পরে এসে একটা 6 ইঞ্চি লম্বা জিনিস আমাদের সামনে টেবিলের উপর রাখলেন। সেটা একটা বংশীবাদক শ্রীকৃষ্ণের মূর্তি। পঞ্চরত্নের তৈরি, বললেন সোমেশ্বরবাবু। তার মানে হীরে, পদ্মরাজ, নীলকান্ত, প্রবাল আর মুক্ত। এর কত দাম জানি না। অমূল্য, বলল ফেলুদা, এবং অপূর্ব জিনিস। এ জিনিস কবে থেকে আছে? এটা পাই রঘুনাথপুরের রাজা দয়াল সিংয়ের কাছে 1956-এ। আমার ম্যাজিক দেখে খুশি হয়ে দেন আমাকে জিনিসটা। আপনাদের বাড়িতে দারোয়ান নেই? তা আছে বই কি। তাছাড়া 4 জন চাকর আছে। চোরের মনে হয় চাকরের সঙ্গে যোগাযোগ ছিল। যদি না চোর বাড়ির লোক হয়। এ যে আপনি সর্বনেশে কথা বলছেন। আমরা গোয়েন্দারা এরকম কথা বলে থাকি, সেটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। তাও ভালো। আপনি বোধহয় বিপত্নিক। হ্যাঁ। আপনার ওই একটাই ছেলে? না, নিখিল আমার ছোট ছেলে। বড়টি অখিল 19 বছর বয়সে বিএ পাশ করে বিদেশে চলে যায়। কোথায়? সেটা বলে যায়নি। আমাদের ফ্যামিলিতে ভব ঘুরেও রয়েছে কিছু কিছু। অখিল ছিল তাদের মধ্যে একজন। অস্থির চরিত্র। বলল জার্মানি গিয়ে চাকরি করবে। তারপর বেরিয়ে পড়ল। এ হলো 1970-র কথা। তারপর আর কোনো যোগাযোগ করেনি। ইউরোপেই কোথাও আছে হয়তো, কিন্তু জানবার কোনো উপায় নেই। আপনার সেক্রেটারি প্রণবেশ এই কৃষ্ণটার কথা জানেন? হ্যাঁ, সে তো আমার ঘরের ছেলের মতোই, আর তাকে তো আমার সব কাগজপত্র, কারেসপন্ডেন্স ঘাঁটতে হয়। যাই হোক, এবার এটা তুলে রেখে দিন। এমন চমৎকার জিনিস আমি কম দেখেছি। আমি তাহলে সূর্যকুমারকে না বলে দিই? নির্দ্বিধায়। ফেলুদা উঠে পড়ল। আমি একবার বাড়ির আশেপাশটা ঘুরে দেখতে চাই। চোর কোন কোন জায়গা দিয়ে আসতে পারে সেটা একবার দেখা দরকার। সবচেয়ে সুবিধে বারান্দা দিয়ে। আসলে আমার দারোয়ান একটু কর্তব্যে ঢিলে দিয়েছে বলে মনে হচ্ছে। বাড়ির বারান্দা যেদিকে সেদিকেই একটা বাগান রয়েছে, তবে সেটাকে খুব যত্ন করা হয় বলে মনে হলো না। বাড়ির চারিদিকে বেশ উঁচু কম্পাউন্ড ওয়াল, সেটা টপকে পেরোনো সহজ নয়। দেওয়ালের দুধারে গাছপালাও বিশেষ নেই। ফেলুদা মিনিট 15 ঘোরাঘুরি করে বলল, চোর সম্বন্ধে ঠিক শিওর হওয়া গেল না। বাড়ির চোর না বাইরের চোর, সে বিষয়ে সংশয় রয়ে গেল। পরদিন সোমেশ্বরবাবু টেলিফোনে জানালেন যে সূর্যকুমারের সঙ্গে ওর কথা হয়ে গেছে। উনি খাতাটা বিক্রি করবেন না বলে দিয়েছেন। ভালো কথা, বললেন লালমোহনবাবু। আমার জাদুকর নিয়ে একটা ভালো প্লট মাথায় এসছে। ভাবছিলাম সূর্যকুমারের সঙ্গে কি করে একটু কথা বলা যায়। ওকে হোটেলে ফোন করুন, বলল ফেলুদা। কোন হোটেলে আছে সে তো যারা আমাদের টিকিট দিয়েছিল তারাই বলে দেবে। তা বটে। 15 মিনিটের মধ্যে লালমোহনবাবু সূর্যকুমারের সঙ্গে কথা বলে তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিলেন আমাদের বাড়িতেই। ভদ্রলোক আগামীকাল সকালে 9:30টায় আসবেন। আপনি কিন্তু আমাকে দেখলেই চিনবেন, বললেন লালমোহনবাবু। আমি সেদিন আপনার দ্বারা হিপনোটাইজড হয়েছিলাম। পরদিন একটা মারুতি গাড়িতে ঠিক 9:30টার সময় সূর্যকুমার এসে হাজির। লালমোহনবাবু অবশ্যই মিনিট 20 আগেই চলে এসছিলেন। সূর্যকুমারকে দেখে ফেলুদাকে কেমন হকচকিয়ে গেলেন। বললেন, আপনার পরিচয়টা পেতে পারি কি? আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র। হয়তো খবরের কাগজে ছবি দেখে থাকবেন। প্রদোষ মিত্র মানে গোয়েন্দা প্রদোষ মিত্র? আজ্ঞে হ্যাঁ, আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য তো আমারও। আপনার মতো একজন দক্ষ ম্যাজিশিয়ানের পায়ের ধুলো পড়ল আমাদের বাড়িতে, সেও কি কম সৌভাগ্য? চায়ের পর লালমোহনবাবু প্রশ্ন আরম্ভ করলেন, আপনি কতদিন ম্যাজিক দেখাচ্ছেন? তা 12 বছর হল। কি কারুর কাছে শিখেছেন কি? আমি নক্ষত্র সেন ঐন্দ্রজালিকের সহকারী ছিলাম 5 বছর। তার বয়স হয়েছিল। স্টেজেই ম্যাজিক দেখাতে দেখাতে স্ট্রোক হয়ে মারা যান। তার সব ম্যাজিকের সরঞ্জাম আমার হাতে পড়ে। আমি তাই দিয়েই শুরু করি। আপনাকে কি সারা ভারতবর্ষ ঘুরে খেলা দেখাতে হয়? হ্যাঁ, শুধু ভারতবর্ষ কেন, আমি জাপান আর হংকংও গিয়েছি। বটে? আগে হ্যাঁ, আগামী বছর সিঙ্গাপুর থেকে নেমন্তন্ন আছে। আপনার ফ্যামিলি নেই? না, আমি ব্যাচেলার। এখনও ম্যাজিক অভ্যাস করতে হয় আপনাকে, না আর দরকার হয় না? এখনও সকালে 2 ঘন্টা হাত সাফাই প্র্যাকটিস করি। ওটা থামালে চলে না। এবার ফেলুদা একটা প্রশ্ন করল, আপনার সঙ্গে সোমেশ্বর বর্মনের বোধহয় আলাপ হয়েছে? আজ্ঞে হ্যাঁ।
আপনি তো ভারতীয় জাদুবিদ্যার পাণ্ডুলিপিটা কিনতে চেয়েছিলেন। হ্যাঁ, কেন? আমি ভেবেছিলাম আমার বিলিতি ম্যাজিকের মধ্যে কয়েকটি দেশি আইটেম ঢোকাতে পারলে অ্যাট্রাক্টিভ হবে। কিন্তু ভদ্রলোক বই বিক্রি করলেন না। আমি 20,000 অফার করেছিলাম। তবে বিক্রি না করলেও ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কারণ আমি ওকে সত্যিই শ্রদ্ধা করি। উনি আমার শো শেষ হলে পর ওর বাড়িতে গিয়ে আমাকে কয়েকদিন থাকতে বলেছেন। আপনার শো শেষ হচ্ছে কবে? এই রবিবার। এরপর কোথায় যাওয়া? দিন 7 বিশ্রামের পর পাটনা যাব। লালমোহনবাবুর আরও 2-1টা প্রশ্ন ছিল, তারপরেই ভদ্রলোক বিদায় নিলেন। আমারও ভদ্রলোককে খারাপ লাগল না। ফেলুদা বলল, বিদেশি জামা কাপড় জুতো পরেছে, বোধহয় জাপান কি হংকংয়ের কেনা। এমনিতে বেশ শৌখিন লোক, যেমন ম্যাজিশিয়ানরা সাধারণত হয়। সোমেশ্বরবাবুদের সঙ্গে বেশ জমিয়ে নিয়েছেন বললেন লালমোহনবাবু। নইলে আর বাড়িকে এসে থাকতে বলে। এই সপ্তাহটায় আর কোনো ঘটনা ঘটল না। তারপর যেটা হলো সেটা একেবারে বজ্রপাত। মঙ্গলবার দিন সোমেশ্বরবাবু ফোন করে জানালেন যে তার বাড়িতে খুন হয়েছে তার বহুদিনের বেয়ারা অবিনাশ, আর সেই সঙ্গে সিন্দুক থেকে পঞ্চরত্নের কৃষ্ণ হাওয়া। একসঙ্গে ডবল ট্র্যাজেডি। ফেলুদা তৎক্ষণাৎ লালমোহনবাবুকে ফোন করে বলে দিল সোমেশ্বরবাবুর বাড়িতে আসতে, আর আমরা ট্যাক্সি করে চলে গেলাম। গিয়ে দেখি পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ইন্সপেক্টর ঘোষ ফেলুদার চেনা দেখে বললেন, স্রেফ ডাকাতির কেস, খুন করার মতলব ছিল না, সামনে বাধা পেয়ে খুন করেছে। আসল উদ্দেশ্য ছিল সিন্দুক থেকে ওই কৃষ্ণটা নেওয়া। এ বাইরের লোকের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। এই সেদিন একটা ডাকাতির কেস হয়ে গেছে। ওই কৃষ্ণের কথা কিন্তু এ বাড়ির লোক ছাড়া কেউ জানত না। তাহলে বাড়ির ভেতর থেকেই ব্যাপারটা হয়েছে। সোমেশ্বরবাবুর ছেলে আছেন, সেক্রেটারি আছেন, বন্ধু আছেন, আর্টিস্ট রনেন তরফদার আছেন, সূর্যকুমার বলে সেই ম্যাজিশিয়ান কাল থেকে এখানে রয়েছেন। এর মধ্যেই কেউ গিল্টি। আর যদি তাই হয় তাহলে তো আমাদের কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। খুনটা কখন হয়েছে? রাত 1টা থেকে 3টের মধ্যে। বেয়ারা কি চোরকে বাধা দিতে গেছিল? তাই তো মনে হচ্ছে। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। একতলার বৈঠকখানায় সোমেশ্বরবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। ঘরে আর সকলেই রয়েছে, কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে। ফেলুদা সোমেশ্বরবাবুকে বলল, ঘটনাটা একটু বলবেন? এই বেয়ারা কি আপনার অনেক দিনের বেয়ারা? 30 বছর। অবিনাশের মতো ভালো লোক পাওয়া খুব দুরূহ। খুনটা কোথায় হয়? একতলায়। চোর সিন্দুক থেকে কৃষ্ণটা নিয়ে পালাচ্ছিল, সেই সময় হয়তো অবিনাশের ঘুম ভেঙে যায়। সে চোরের সামনে পড়ে, হয়তো তাকে ধরতে যায়, সেই সময় চোর তাকে ছুরি মেরে খুন করে। আপনারা কে কোথায় শোন জানতে পারি? আমার ঘর তো আপনি দেখেইছেন। আমি আর অনিমেষ দোতলায় শুই, বাকি সকলে একতলায় শোয়। কাল সূর্যকুমার এখানে এসেছেন কদিনের জন্যে, তাকে একতলায় একটা গেস্ট রুম দিই। কিন্তু আপনার এই কৃষ্ণের কথা তো বাইরের কেউ জানত না। তা তো নাই, অথচ বাড়ির কেউ এমন কাজ করে থাকতে পারে সেটা ভাবা অসম্ভব মনে হচ্ছে। আপনার বালিশের নিচ থেকে চাবি নীল আর আপনি টের পেলেন না। আমি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই, সে গভীর ঘুম। সিন্দুকের চাবিটা কি রেখে গেছে? হ্যাঁ, সেটা তালাতেই ঝুলছিল। যে অস্ত্রটা দিয়ে খুন হয়েছিল সেটা পাওয়া গেছে? না। ইন্সপেক্টর ঘোষ এ সময়ে এসে বললেন তিনি সকলকে জেরা করতে চান। ফেলুদা বলল, আপনার জেরার পর আমি যদি একটু জেরা করি তাহলে আপনার আপত্তি নেই তো? মোটেই না, আপনার কীর্তিকলাপের সঙ্গে আমি বিলক্ষণ পরিচিত, নইলে প্রাইভেট ডিটেকটিভকে আমরা বিশেষ পাত্তা দিই না। ইন্সপেক্টর ঘোষ সোয়া ঘণ্টা ধরে সকলকে জেরা করলেন। আমরা ততক্ষণ চাটা খেলাম। সোমেশ্বরবাবু যথেষ্ট আঘাত পেয়েছেন, খুনের ব্যাপারেও, চুরির ব্যাপারেও, কিন্তু তাতে আতিথেয়তার কোনো রকম ত্রুটি হল না। আমরা চা খেয়ে বাইরে বাগানে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে ইন্সপেক্টর ঘোষ এসে বললেন, আমার কাজ শেষ, এবার আপনি টেক ওভার করুন। ফেলুদা ভিতরে গিয়ে প্রথমেই সোমেশ্বরবাবুর ছোট ছেলে নিখিলবাবুকে নিয়ে পড়ল। আমরা নিখিলবাবুর ঘরেই বসলাম। ফেলুদা প্রথমেই জিজ্ঞেস করল, আপনি কি করেন? আমার একটা অকশন হাউস আছে মির্জা গালিব স্ট্রিটে। কি নাম? মডার্ন সেলস ব্যুরো। জানি, দোকানটা দেখেছি। তা দেখে থাকতে পারেন। ওখানে আমি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত থাকি। ব্যবসা কি রকম চলে? ভালোই। আপনি আর্ট সম্বন্ধে ইন্টারেস্টেড? আমার কাজের মধ্যে দিয়ে তো অনেক রকম আর্টের জিনিসপত্র আমাদের ঘাঁটতে হয়, সেই সূত্রে বেশ কিছু জানা হয়ে গেছে। কত বছর হলো আপনি এ কাজ করছেন? 7 বছর। আপনার বয়স কত? 33 চলছে। আপনার দাদা আপনার চেয়ে কত বড়?
3 বছর। দাদার সঙ্গে আপনার সম্ভাব ছিল? দাদা মিশুকে ছিলেন না, কথাও বেশি বলতেন না, বন্ধুবান্ধবও বেশি ছিল না। সত্যি বলতে কি, দাদার কারোর উপরেই টান ছিল না, এমনকি আমার উপরেও না। নিখিলবাবুর কথা শুনে আমার কেন যেন একটু অদ্ভুত লাগছিল। সেটা কিছুতেই ভেবে বের করতে পারলাম না। বিদেশে গিয়ে দাদা আপনাকে চিঠি লেখেননি? না, শুধু আমাকে না, কাউকেই লেখেননি। বাবার ম্যাজিকে আপনার কোনো ইন্টারেস্ট ছিল না? নিশ্চয়ই ছিল, তবে বাবা তো বেশিরভাগ ম্যাজিক বাইরে দেখাতেন, সেগুলো আর আমার দেখা হতো না। নিজে ম্যাজিক করার শখ হয়নি? তা হয়নি, শুধু দেখতেই ভালো লাগত। এই যে অঘটনটা ঘটল, এটার জন্যে কে দায়ী সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, একেবারেই নেই। তবে আমি বাবাকে অনেকবার বলেছি কৃষ্ণটা বাড়িতে না রেখে ব্যাংকে রাখা উচিত। বাবা আমার কথায় কান দেননি। নিখিলবাবুর সঙ্গে কথা শেষ করে আমরা সোমেশ্বরবাবুর বন্ধু অনিমেষবাবুর কাছে গেলাম। খাট আর চেয়ার ভাগ করে আমরা বসলাম ভদ্রলোকের ঘরে। ফেলুদা জিজ্ঞেস করল, আপনি কি করেন? আমি কিছুই করি না, বললেন অনিমেষবাবু। আমার বাবা ছিলেন উকিল, তিনি অনেক তলার একটা বাড়ি তৈরি করে গেছিলেন, সেটার ভাড়া থেকেই আমার চলে যায়। সোমেশ্বরবাবুর সঙ্গে আপনার বন্ধুত্ব কতদিনের? তা প্রায় 20 বছর। কি করে সূত্রপাত হয়? আমি এককালে জ্যোতিষ করতাম, সোমেশ্বর আমার কাছে এসেছিল তার ভাগ্য গণনা করাতে। ও তখন সবে ম্যাজিক দেখাতে শুরু করেছে। আমি ওর ভবিষ্যতের খ্যাতির কথা বলে দিই। এই ঘটনার 5 বছর পরে ও আমার বাড়িতে আবার আসে এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন থেকেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব। সোমেশ্বরের মেয়ে মারা যাওয়ার পর ও আমাকে ওর বাড়িতে এসে থাকতে বলে, বোধহয় একাকিত্ব খানিকটা কাটবে বলে। তখনই আমি চলে আসি। সে আজ 15 বছর হল। পঞ্চরত্নের কৃষ্ণটা আপনি কবে দেখেন? ওটার কথা তো আমি আমার গণনায় বলি। ওটা পাওয়া মাত্র ও আমাকে দেখায়। এই চুরি আর খুন কে করতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? বাড়ির চাকরের সঙ্গে যোগসাজন আছে এমন কোনো চোরই বলে আমার বিশ্বাস। আমার ধারণা ও সিন্দুক খুলে টাকা নিতে গেছিল, তারপর সামনে ওই ঝলমলে কৃষ্ণটা দেখে সেইটে নিয়ে নেয়। বাড়ির কোনো লোক এ ব্যাপারে জড়িত এ বিশ্বাস করতে আমার মন চায় না। সোমেশ্বরবাবুর সেক্রেটারি প্রণবেশবাবু বললেন, উনি 5 বছর থেকে সেক্রেটারির কাজ করছেন। ওর নিজের বাড়ি একটা ছিল ভবানীপুরে, কিন্তু এ বাড়িতে এত ভর আছে দেখে সোমেশ্বরবাবুই প্রস্তাব করেন এই বাড়িতে এসে থাকার জন্য। প্রণবেশবাবুও আপত্তি করেননি। মনিব হিসেবে সোমেশ্বরবাবু কেমন লোক? চমৎকার, সেদিক দিয়ে আমার কিছু বলার নেই। কাজটা কেমন লাগে? সোমেশ্বরবাবু যেসব তথ্য সংগ্রহ করেছেন সেগুলো আশ্চর্য। টাইপ করতে করতে আমি যে কত কি নতুন জিনিস জানতে পারছি তা বলতে পারি না। আপনি কটা পর্যন্ত করেন? রাত 8টা 9টা। আপনি তো একতলায় শোন। হ্যাঁ। ঘুম কেমন হয়? ভালোই। কাল কোনো কারণে কোনো শব্দে বা ওই জাতীয় কিছুতে আপনার ঘুম ভেঙে যায়নি? না, আমি ঘটনাটা জেনেছি সকালে উঠে। এ বাড়ির কাউকে আপনার সন্দেহ হয়? কৃষ্ণটার বিষয়ে যখন শুধু এ বাড়ির লোকেরাই জানত, তাহলে হয়তো অপরাধীও এ বাড়িতেই রয়েছে। সে হতে পারে, আমিও তো সাসপেক্টসদের মধ্যে পড়ছি। তা পড়ছেন বই কি, পুলিশ অবশ্যই পুরো বাড়ি সার্চ করবে, কিন্তু অতটুকু জিনিস লুকোনোর জায়গার তো অভাব নেই। তারপর সুযোগ বুঝে বার করে নিলেই হল। সোমেশ্বরবাবু যিনি অয়েল পেইন্টিং করছিলেন তিনিও এ বাড়িতেই থাকেন, অন্তত যতদিন না ছবি শেষ হচ্ছে ততদিন থাকবেন। এই ভদ্রলোককে আমার কেন জানি একটু অদ্ভুত লাগে। প্রথমত চেহারাটা অদ্ভুত, চাপ দাড়ি, চুল কাঁধ অবধি নেমে এসেছে। তারপর ভদ্রলোক কথা অত্যন্ত কম বলেন। কাজ অবশ্যই ভালোই করেন, কারণ সোমেশ্বরবাবুর যেটুকু ছবি আঁকা হয়েছে সেটা আমি দেখেছি, আর সেটা ভালোই হয়েছে। ইনিও একতলায় থাকেন। ফেলুদা তার দরজায় গিয়ে টোকা মারল। ভদ্রলোক দরজা খুলে ফেলুদার দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল, বলল ফেলুদা। বেশ তো, ভেতরে আসুন। অগোছালো ঘর, যেটা হবে বলে আমি আন্দাজ করেছিলাম। আমরা মোড়া চেয়ার বিছানা মিলিয়ে বসলাম। আপনার নাম তো রনেন তরফদার? আজ্ঞে হ্যাঁ। আপনি কদিন হলো এ বাড়িতে আছেন? যেদিন থেকে ছবিটা আঁকা শুরু করেছি, তার মানে 1.5 মাস। আপনার একটা পোর্ট্রেট করতে কত সময় লাগে? ফুল ফিগার হলে এবং দিনে অন্তত 2 ঘন্টা সিটিং পেলে মাস 1.5 হয়েছে। তাহলে এখানে এতদিন লাগছে কেন? এখানে সোমেশ্বরবাবু দিনে 1 ঘন্টার বেশি সিটিং দেন না। তারপর আমাকে ওনার ভালো লেগেছে বলে উনি চান আমি এখানেই থাকি। আসলে সোমেশ্বরবাবু বেশ সাঙ্গপাঙ্গ নিয়ে থাকতে ভালোবাসেন। ওর এক ছেলে বিলেতে, মেয়ের বিয়ে এবং স্ত্রীর মৃত্যুর পরে উনি ভয়ানক একা হয়ে গেছিলেন।
এ বাড়িটাকে উনি খানিকটা ভরাট করতে চান, এটা আমার ধারণা। আপনি পেইন্টিং কোথায় শিখেছিলেন? আমি ফ্রান্সে শিখি 3 বছর। তাছাড়া প্রথমে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্টে শিখেছি। পোর্ট্রেট করে রোজগার ভালো হয়? এখন আর হয় না। ফটোগ্রাফির যুগে আসল পোর্ট্রেটের কদর অনেক কমে গেছে। আমিও তাই অ্যাবস্ট্র্যাক্ট পেইন্টিংয়ে চলে যাচ্ছি। সোমেশ্বরবাবুর পৃষ্ঠপোষকতা না পেলে আমার অবস্থা খুবই কাহিল হতো। আপনি পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে জানতেন? হ্যাঁ, ওটা আমাকে সোমেশ্বরবাবু দেখিয়েছিলেন। বলেছিলেন, তুমি শিল্পীর সেরা শিল্পী, তোমাকে এর চেয়ে কম পারিশ্রমিক দেওয়া যায় না। কালকের খুন এবং ডাকাতি সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? বাড়ির লোক এ কাজ করতে পারে না। আমার মনে হয় চোর সিন্দুক থেকে টাকা নিতে গিয়ে কৃষ্ণটা দেখে সেটা নিয়ে নেয়, তারপর নিচে বেয়ারার সামনাসামনি পড়ে ওকে খুন করে। আত্মরক্ষা ছাড়া খুনের আর কোনো মোটিভ আছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। ফেলুদা উঠে পড়ল। আর দুজন বাকি রইল, সূর্যকুমার আর সোমেশ্বরবাবু। আমরা সূর্যকুমারের কাছেই আগে গেলাম। ভদ্রলোক কেমন যেন গুম মেরে গেছেন। তিনি এ বাড়িতে আসার দিনই ঘটনাটা ঘটল, এই জন্যই বোধহয়। ফেলুদা বলল, আপনার ভাগ্যটা খুব খারাপ দেখছি। আর বলবেন না, বললেন ভদ্রলোক। সোমেশ্বরবাবু এত আপ্যায়ন করে আমায় থাকতে বললেন, আর প্রথম রাত্রেই কি কাণ্ড! আমি একবারে মেরে গেছি। রাত্রিরে কোনোরকম শব্দটব্দ পাননি? একেবারেই না। আমি এমনিতে খুব ভালো ঘুমোই, এক ঘুমে রাত কাবার হয় আমার। কাজেই আমি কিছুই শুনিনি। এ বাড়ির সকলের সঙ্গে আলাপ হয়েছে? যা হয়েছে তাকে আলাপ বলা যায় না, একমাত্র সোমেশ্বরবাবু ছাড়া। যে জিনিসটা চুরি হয়েছে সেটা আপনি দেখেননি? কি করে দেখব? প্রথমত ঠিক করে জানি না জিনিসটা কি, শুধু কৃষ্ণ শুনেছি এই পর্যন্ত। কৃষ্ণই বটে, তবে পঞ্চরত্নের। যেমন সুন্দর তেমনি ভ্যালুয়েবল, লাখখানেক ওপর দাম হবে। আপনি কি এখনও এখানেই থাকবেন? সোমেশ্বরবাবু তো তাই বলছেন আপনাকে ডেকে এনে চলে যেতে বলার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনার থাকাটা আপনার পক্ষে তেমন সুখকর পারল না, এই যা দুঃখ। আপনি যখন আছেন তখন প্রয়োজনে আপনাকে আবার প্রশ্ন করা চলবে তো? নিশ্চয়ই, এ নিয়ে তো কোনো কথাই উঠতে পারে না। এরপর আমরা সোমেশ্বরবাবুর কাছে গেলাম। ভদ্রলোক এখনও মুহিমান্য অবস্থায় রয়েছেন। ফেলুদা বলল, আপনি কতটা ঘা খেয়েছেন সেটা বুঝতে পারছি, কিন্তু আমি যখন এখানে উপস্থিত রয়েছি তাহলে কৌতূহলবশত আপনাকে দু একটা প্রশ্ন না করে পারছি না। তা তো করবেনই, আপনার তো পেশাই এটা। আপনি কোনো রকম টের পাননি না? টের পাইনি, কিন্তু আঘাত পেয়েছি প্রচণ্ড। প্রথমত আমার অবিনাশ বেয়ারার এ দশা। লোকটা যে কি কাজের ছিল তা বলতে পারি না, আর আমাকে কতটা মান্য করত সেও বলে বোঝাতে পারব না। দ্বিতীয়ত আমার পঞ্চরত্নের কৃষ্ণ, দয়াল সিং নিজে হাতে তুলে দিয়েছিলেন জিনিসটা আমায়। বললেন, তুমি শিল্পীর সেরা শিল্পী, তোমাকে এর চেয়ে কম পারিশ্রমিক দেওয়া যায় না। আর সেই পঞ্চরত্নের কৃষ্ণ চলে গেল। আর তাছাড়া সোমেশ্বরবাবু কি যেন বলতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপর কয়েক মুহূর্ত পরে প্রায় আপন মনেই বললেন, আমি কি ভুল করলাম? আশা করি ভুল করেছি, কারণ জিনিসটা সত্যি হলে আমার পক্ষে আরও দ্বিগুণ বেদনাদায়ক হবে। আপনি কিসের কথা বলছেন? ফেলুদা জিজ্ঞেস করল। সে আপনি জানতে চাইবেন না, কারণ আপনাকে বলতে পারব না। আপনি কিছু টের পাননি? টের পেয়েছি, কিন্তু পেয়েও কিছু করতে পারিনি। আপনার কথায় একটা রহস্যের সুর রয়েছে, সেটা আপনি উদ্ঘাটন করলে আমাদের অনেক সুবিধে হতো। সে অনুরোধ আমায় করবেন না মিস্টার মিত্তির। আপনি যদি এবার আমায় রেহাই দেন আমি বাধিত হব। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তিনজন উঠে পড়লাম। তবে আমি নিজের স্বার্থে তদন্ত করতে চাই আপনার বাড়ির এই দুর্ঘটনার ব্যাপারে। তাতে আশা করি আপনার আপত্তি হবে না। মোটেই না। অপরাধী যেই হোক না কেন তাকে ধরা কর্তব্য। বাড়ি এসে লালমোহনবাবু বললেন, সোমেশ্বরবাবুর কথাগুলো ভারী রহস্যজনক মনে হচ্ছিল, তাই না? ঠিকই বলেছেন, বলল ফেলুদা। আমার মনে হয় ভদ্রলোক বেশ কিছু কথা লুকিয়ে গেলেন। আমারও সেই রকমই মনে হয়েছে। আপনি নিজে কি বুঝেছেন? একেবারে অন্ধকারে আছি তা নয়, তবে ম্যাজিকের জগৎ নিয়ে একটু অনুসন্ধান চালাতে হবে। তাছাড়া অকশন হাউসও একটা ব্যাপার আছে। আমি বরং একটু ঘুরে আসি, আপনারা দুজনে আড্ডা মারুন। আমি একটা কথা এই বেলা ফেলুদাকে না বলে পারলাম না। আচ্ছা ফেলুদা, নিখিলবাবুর কথা শুনে কি তোমার কিছু মনে হয়েছিল? সেটা মনে হওয়া অস্বাভাবিক নয়। কেন নয় সেটা অবশ্যই তোকে ভেবে বার করতে হবে। ফেলুদা বেরিয়ে গেল। লালমোহনবাবু বললেন, আমার কিন্তু এই আর্টিস্ট ভদ্রলোককে মোটেই ভালো লাগছে না। অবশ্যই চাপদাড়ির বিরুদ্ধে আমার একটু প্রেজুডিস আছে এমনিতেই। সূর্যকুমার ভদ্রলোকটিকে আপনার ভালো লাগছে? ও কেমন যেন পিকিউলিয়ার। তবে প্রথম দিন এসেই ও সিন্দুক খুলবে বলে মনে হয় না। ওই বাড়ির সঙ্গে তো ওর বিশেষ পরিচয় নেই।
কোনটা কার ঘর, কোথায় সিন্দুক আছে, কোথায় সিন্দুকের চাবি আছে, এসব জানা ওর পক্ষে সম্ভব নয়। তবে এটা ঠিক যে এ চোর খুনি চোর। ওকে যখন বেয়ারা দেখে ফেলল, তখন তো ওকে ঘুষি মেরে অজ্ঞান করে দিতে পারত। পালানো নিয়ে তো কথা, আর বেয়ারার বয়সও 60-এর কাছাকাছি। বোঝা যাচ্ছে যে চোর ছুরি হাতে নিয়েই কুকীর্তিটা করতে বেরিয়েছিল। এটা আপনি ঠিকই বলেছেন। সোমেশ্বরবাবুও কি বলতে গিয়ে বললেন না, সেটা জানতে ইচ্ছা করে। আমার মনে হয় ওখানে একটা ইম্পর্টেন্ট ব্লু লুকিয়ে আছে। ঠিক এই সময় একটা ফোন এলো। তুলে হ্যালো বলতে ওদিক থেকে প্রশ্ন এলো, মিস্টার মিত্তির আছেন? ইন্সপেক্টর ঘোষ। বললাম, ফেলুদা একটু বেরিয়েছে। ভদ্রলোক বললেন, ওকে বলে দেবেন যে কালপ্রিট ধরা পড়েছে। গোপচাঁদ বলে এক চোর, রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। অবশ্যই লোকটা স্বীকার করেনি এখনও, কিন্তু সেদিন রাত্রেও বেরিয়েছিল সে খবর আমরা পেয়েছি। এটা আপনি জানিয়ে দেবেন, আর স্বীকারোক্তি পেলে আবার আপনাকে টেলিফোন করব। আপনার দাদাকে নিশ্চিন্ত হতে বলে দেবেন। আমি ফোন রেখে দিলাম। মনটা কেমন জানি দমে গেল। এ তো ঠিক জমল না। ঘণ্টা দেড়েক পরে ফেলুদা আসাতে আমি প্রথমেই ইন্সপেক্টরের কথাটা বললাম। ঘণ্টা দেড়েক ফেলুদা যেন গাই করল না। বলল, সূর্যকুমারের ম্যাজিক খুব ভালো চলছে না। নিখিলবাবুর দোকানের অবস্থাও ভালো নয়। আর আমাদের আর্টিস্ট রনেন তরফদার গভর্নমেন্ট কলেজ অফ আর্টের ছাত্র ছিলেন না। প্যারিসে আঁকা শিখেছিলেন কিনা সেটা অবশ্যই জানতে পারিনি। তাহলে এখন কি করণীয়? লালমোহনবাবু প্রশ্ন করলেন। আমার দিক থেকে মোটামুটি কাজ শেষ, এখন রইল শুধু রহস্য উদ্ধার। দাঁড়ান, আগে ইন্সপেক্টর ঘোষকে একটা ফোন করি। ফেলুদা প্রথমেই বলল, আপনার সলিউশন যে মানতে পারছি না মিস্টার ঘোষ। ঘোষের উত্তরের পর ফেলুদা বলল, আমার ধারণা খুনি ওই বাড়িরই লোক। আপনি এক কাজ করুন, আমার সলিউশন রেডি। আমি আজ বিকেলে সেটা ঘোষণা করতে চাই সোমেশ্বরবাবুর ওখানে। আপনিও আসুন। আমার কথা শুনে যদি আপনার কিছু বলার থাকে বলবেন। আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। তাছাড়া আপনাকে খুনিকে গ্রেপ্তার করার জন্য তৈরি হয়ে আসতে হবে। থ্যাংক ইউ। ফেলুদা ফোন রেখে বলল, ভদ্রলোক রাজি, গোপচাঁদ। এই জন্যেই মাঝে মাঝে পুলিশের ওপর থেকে ভক্তি চলে যায়। এরপর ফেলুদা সোমেশ্বরবাবুকে একটা ফোন করে বিকেলে ওর ওখানে যাবার কথাটা বলে দিল। সেই সঙ্গে এও বলে দিল যে সবাই যেন উপস্থিত থাকে। বিকেল 5টায় আমরা সোমেশ্বরবাবুর নিচের বৈঠক ঘরে জমায়েত হলাম। ইন্সপেক্টর ঘোষ আর দুজন কনস্টেবল এসে গিয়েছিল আগেই। সকলে যে যার জায়গায় বসলে পর ফেলুদা শুরু করল। প্রথমেই আমাদের যে প্রশ্নটা সামনে পড়তে হচ্ছে সেটা হলো, চোর বাইরের লোক না ভেতরের। এখানে প্রথম যেদিন চোর আসে তার পরদিন আমি এসেছিলাম। বাড়ির চারদিকে ঘুরে মনে হয়েছিল এখানে বাইরে থেকে চোর ঢোকা খুব মুশকিল। বারান্দা থামবে উঠলেও জিনিসপত্র চুরি করে থামবে নাবার সুবিধে নেই। কাজেই বাড়ির লোকের কথাই বেশি করে মনে হয়েছিল, এবং চোরের দৃষ্টি যে কিসের দিকে সে সম্বন্ধেও আমার মনে কোনো সন্দেহ ছিল না। এবার চুরি আর খুনের পর আমি সকলকে জেরা করি। সোমেশ্বরবাবুকে জেরা করতে জানতে পারলাম তিনি এটা টের পেয়েছিলেন, কিন্তু বাধা দেওয়ার কোনো রকম চেষ্টা করেননি। এতে মনে হয় তিনি চোরকে দেখে একেবারে হতচকিত হয়ে গিয়েছিলেন। কিন্তু চুরির পর যে খুন হবে সেটা তার পক্ষে জানা সম্ভব ছিল না। চুরির মোটিভ একটাই হতে পারে, চোরের হঠাৎ বেশ কিছু টাকার দরকার পড়ে গেছিল। এই বাড়িতে যারা থাকেন তাদের মধ্যে রনেন তরফদার ছবি এঁকে রোজগার করছিলেন। সাময়িকভাবে তার অবস্থা স্বচ্ছন্দই বলা যেতে পারে। এই অবস্থায় তার পক্ষে চুরি করাটা অস্বাভাবিক। অনিমেষবাবু ভালোই আছেন বন্ধুর আতিথেয়তায়, কাজেই তাঁকে বাদ দেওয়া যেতে পারে। এবার নিখিলবাবুতে আহা যাক। নিখিলবাবুর একটা অকশন হাউস আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি সে অকশন হাউসের অবস্থা খুব ভালো না। সুতরাং নিখিলবাবুর পক্ষে পঞ্চরত্নের কৃষ্ণটা পাওয়া খুবই লাভজনক হবে, কারণ তিনি নিজের অবস্থা সামলে নিতে পারবেন। আমার ধারণা প্রথম দিন নিখিলবাবুই চুরি করতে গিয়ে ব্যর্থ হন। নিখিলবাবু বলে উঠলেন, আপনি বিনা প্রমাণে দোষী সাব্যস্ত করছেন। ফেলুদা বলল, এখানে শেষ তো হয়নি, আপনি তো চুরি করতে পারেননি, কাজেই আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি বলছি না যে আমার যুক্তি অকাট্য, আমি শুধু অনুমান করছি। আপনি আপত্তি করতে চান তো করতে পারেন, কারণ আসল ঘটনা হল দ্বিতীয় দিনের। প্রথম আর দ্বিতীয় দিনের ঘটনার মধ্যে একটি নতুন লোক এসে এই বাড়িতে উঠেছেন, তিনি হলেন জাদুকর সূর্যকুমার।
এটাও আমি খোঁজ নিয়ে জেনেছি যে সূর্যকুমার তার প্রদর্শনীতে লোকসান দিচ্ছেন। আমরা যেদিন তার ম্যাজিক দেখতে যাই সেদিনও হলে অনেক সিট খালি ছিল। এই সূর্যকুমার কি চুরি করতে পারেন? কারণ তার টাকার দরকার অবশ্যই ছিল। সূর্যকুমার বলে উঠলেন, ভুলে যাচ্ছেন মিস্টার মিত্তির, আমি সোমেশ্বর বর্মনের সিন্দুক ও তার মধ্যে পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানতাম না। সূর্যকুমার বাবু, ফেলুদা বলল, এবারে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সোমেশ্বর বাবু আপনাকে খুব ভালো লেগে গিয়েছিল, তাই না? তা লেগেছিল নিশ্চয়ই, তা না হলে আর আমাকে এখানে থাকতে বলবেন কেন? কেন ভালো লেগেছিল সে বিষয়ে আপনার কিছু বলার আছে? না। আমি যদি বলি যে আপনি সোমেশ্বরবাবুকে তার প্রথম সন্তানের কথা মনে করিয়ে দিয়েছিলেন, ইনফ্যাক্ট তিনি বিশ্বাস করেছিলেন আপনিই তার বড় ছেলে? সোমেশ্বরবাবু, আমি কি খুব ভুল বলেছি? কিন্তু আমার ছেলেই আমার শত্রু হল শেষ পর্যন্ত। সূর্যকুমারের গলার আওয়াজ একটু পাতলা, যার ফলে তার ব্যক্তিত্বের কিছুটা হানি হয়। আমি নিখিলবাবুর গলার আওয়াজেও ঠিক একই পাতলা ভাব পেয়েছিলাম। চেহারা দাড়িগোফ লাগিয়ে যতই পরিবর্তন করা যাক না কেন, কণ্ঠস্বর তো আর বদলানো যায় না। আমার মনে হয় এই কণ্ঠস্বরেই সোমেশ্বরবাবু চিনেছিলেন। ঠিকই বলেছেন মিস্টার মিত্তির, অখিলের গলার আওয়াজ আমি চিনেছিলাম। তাহলে সূর্যকুমারও পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে জানতেন? আমি জানতে পারি, বললেন সূর্যকুমার ওরফে অখিল বর্মন, কিন্তু সে কৃষ্ণ সিন্ধুকে ছিল না। আমি কিছুই চুরি করিনি। ঘরের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। আমিও অবাক, কৃষ্ণ ছিল না সিন্ধুকের মধ্যে? তবে সেটা কোথায় গেল? না, কৃষ্ণ ছিল না ঠিকই, বলল ফেলুদা। আপনি চোর নন, কিন্তু আপনি খুনি। কিন্তু আমার কৃষ্ণ কোথায় গেল? চেঁচিয়ে উঠলেন সোমেশ্বরবাবু। এই যে আপনার কৃষ্ণ। ফেলুদা তার কোটের পকেট থেকে জিনিসটা বার করে তার সামনে টেবিলের ওপর রেখে দিল। আপনাদের বাড়িতে 2 বার চোর আসেনি, 3 বার এসেছিল। আমি যখন খবর পাই সূর্যকুমার এই বাড়িতে এসে থাকছেন, তখনই আমার সাবধানতা অবলম্বন করার ইচ্ছা জাগে। নিখিলবাবুর সঙ্গে গলার আওয়াজ আর কথা বলার ঢঙে মিল পেয়ে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে সূর্যকুমার আসলে অখিল বর্মন। উনি যখন নিজের পরিচয় গোপন করে রাখলেন, তখনই আমার মনে হল যে ওনার কোনো এক দুরভিসন্ধি আছে। তারপর জানতে পারলাম ওনার রোজগার ভালো যাচ্ছে না, উনি দেনা করে বসে আছেন, প্রতিবারই লোকসান দিচ্ছেন। তখনই আমি স্থির করি যে পঞ্চরত্নের কৃষ্ণটা আর সিন্ধুকে থাকতে দেওয়া উচিত নয়। দারোয়ানকে মোটা ঘুষ দিয়ে আমি বাড়িতে ঠকি। তারপর বারান্দার থাম বেয়ে ওপরে উঠে আমার হাত সাফাইয়ের জোরে সোমেশ্বরবাবুর বালিশের তলা থেকে চাবিটা নিয়ে সিন্দুক খুলে তার থেকে কৃষ্ণটা বার করে নিই। তারপর একই পথে ফিরে আসি। দুঃখের বিষয়, আমি অভিনাশের হত্যাটাকে রুখতে পারলাম না। ইন্সপেক্টর ঘোষ ততক্ষণে এগিয়ে গেছেন সূর্যকুমারের দিকে। ফেলুদা বলল, এই একটা ব্যাপার যেখানে আপনার ম্যাজিক খাটবে না অখিলবাবু। সোমেশ্বরবাবু উঠে এসে ফেলুদার হাতটা আঁকড়ে ধরলেন। আপনার জন্য আমার কৃষ্ণ বেঁচে গেল, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। বাড়ি ফিরে এসে লালমোহনবাবু ফেলুদাকে বললেন, মশাই এদিন অবধি আপনার ওপর ভক্তির ভাবই ছিল, এবার ভয়ে ঢুকল। আপনি যে তস্করের শিরোমণি সেটা তো জানা ছিল না। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মনোযোগ দিয়ে ইন্দ্রজাল রহস্য গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সত্যজিৎ রায়ের লেখা এই ফেলুদা সিরিজের গল্পটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং রহস্যের জগতে এক নতুন অভিজ্ঞতা দিয়েছে। আপনারা যদি এই অডিও বুকটি উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার মতামত, পরামর্শ কিংবা কোনো গল্প শুনতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের জন্য খুবই মূল্যবান। নতুন নতুন গল্প ও রহস্য নিয়ে আবারও ফিরে আসব মুহিজ অডিও বুক চ্যানেলে।